গোধূলি বিকেল। সূর্যের আলো অল্প অল্প। সাদা রঙের পোশাকে ইরাবতীকে অপ্সরার থেকে কম লাগছে না। কিছু মানুষ আছে যাদের সাদা রঙের মাত্রাতিরিক্ত মানায়। ইরাবতীর চেহারার গড়ন মারাত্মক সুন্দর। বিশেষ করে তার হাসি। নামের মতোই সুন্দরী সে। এই অবেলায় টিউশনি পড়িয়ে ফুটপাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে ইরাবতী। সে এইবার অনার্স ফাইনাল ইয়ারে। নিজের খরচ নিজেই চালাতে হয়। পরিবারের সাথে তার সম্পর্ক তেমন ভালো নয়। হোস্টেলেই থাকা হয় সারা বছর। ঈদে বা কোনো ছুটিতে আর সবার মতো সে বাড়িতে যায় না আর। বরং জমানো টাকা দিয়ে ট্যুর দিয়ে কাটিয়ে দেয় সেই দিনগুলো। ইরাবতী বুদ্ধিমতী মেয়ে। কিন্তু একজন মানুষের বেলায় তার বুদ্ধিরা সব হাওয়া হয়ে যায়। সেই মানুষটা হল মাহেন্দ্র, যার জন্য আজ সে পরিবার থেকে আলাদা। বাবা বলেছেন যদি সে পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করে তো তাকে ত্যায্য করা হবে। ইরাবতী তেমন কিছু বলেনি। যেখানে সে নিজেই জানে না তার ভবিষ্যৎ কি, সেখানে বুক ফুলিয়ে কিছু বলাটা সাজে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যাকে নিয়ে এত কিছু, সে এসবের কিছুই জানে না। সে শুধু জানে ইরাবতী ও তার মধ্যে অপ্রেম নামক এক অধ্যায় তৈরি হয়ে গেছে। ব্যাস, আর কিছু না। ইরাবতী এসব অপ্রেম নিয়ে কখনো তার পরিবারকে কিছু বলেনি। কিন্তু কিভাবে যেন একদিন সবাই জেনে গেল সব। সবার ধারণা ইরাবতী ভিন্নধর্মী কারো সাথে সম্পর্কে রয়েছে। বাবা ভাই খোঁজ নিলেন। মা ইরাবতীকে বন্ধ ঘরে চড়থাপ্পড় দিয়েও কোনো কথা বের করতে পারলেন না। শেষে কথায় কথায় রটে গেল ইরাবতী মাহেন্দ্রের সাথে সম্পর্কে রয়েছে। কিন্তু আদৌ কি তারা কোনো সম্পর্কে ছিল? দুজন জানে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পুরো দুনিয়া জানে তারা গোপনে সম্পর্কে রয়েছে। হাস্যকর না? গোধূলি বিকালের পর ধরণীতে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। সূর্য নিভে যাচ্ছে। ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে আকাশ হতে। ফাঁকা রাস্তায় তটিনী দুহাত দুদিকে মেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করল। মুখ তার আকাশের দিকে। এক একটা বড় বড় বৃষ্টির ফোঁটা তার চোখে মুখে আছড়ে পড়ছে। বৃষ্টিবিলাসীর মাথার উপর হঠাৎ করে একটি ছাতার পদার্পণ ঘটল। ইরাবতী সম্মুখে কারো উপস্থিতি অনুভব করল। কি আশ্চর্য, সে না দেখেই চিনে ফেলল ছাতার মালিককে। ছাতার মালিক কিঞ্চিত তাড়া দেখালেন, জলদি হাঁটা শুরু করো, ভিজে গেলে তো। ইরাবতী পূর্ণ দৃষ্টিতে তাকাল। পুরুষটির চোখে মুখে ইতিমধ্যেই বৃষ্টির কয়েক ফোঁটা জল পড়ে গেছে। স্নিগ্ধ পবিত্র লাগছে দেখতে। পরনের সাদা শার্ট গলিয়ে দেখা যাচ্ছে বুকের কিছু অংশ। ইরাবতীর চোখ সেখানে আটকে গেল। পুরুষটি পুনরায় তাড়া দিতেই সে নিজের নিষিদ্ধ ইচ্ছেকে নিজের ভিতরেই আটকে ফেলল। একই ছাতার তলে দুজন। পুরুষটির কাঁধে বারবার ইরাবতীর কাঁধ লেগে যাচ্ছে। তার একটু অস্বস্তি লাগছে না। আর না লাগছে পুরুষটির। তাদের দেখে মনে হচ্ছে তারা এসবে অভ্যস্ত। অথচ এভাবে পাশাপাশি ছাতার তলে হাঁটাহাঁটি করা তাদের প্রথম। দোকানের ছাউনির নিচে আশ্রয় নিল তারা। পুরুষটি মাথার চুল ঝেড়ে নিল। ইরাবতী মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখল। পুরুষটি গলা ছেড়ে কেশে মনোযোগ আকর্ষণ করল, তুমি কি করছিলে এত বৃষ্টিতে? ইরাবতীর উত্তর, টিউশনি করিয়ে ফিরছিলাম। বৃষ্টি শুরু হলো সেজন্য বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। তার মানে আমি তোমার বৃষ্টিবিলাসে বিঘ্ন ঘটালাম? ইরাবতী চোখে চোখ রেখে বলল, উহু। বিঘ্ন না ঘটালো তো কাউকে দেখা হতো না। সুতরাং আপনাকে কৃতজ্ঞতা মাহেন্দ্র। মাহেন্দ্র চমৎকার ভঙ্গিতে হাসল, তোমাকেও ধন্যবাদ বৃষ্টিবিলাসীকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এ যেন এক বিষাক্ত প্রেম। কাউকে বলা যায় না, আর না নিজে সহ্য করা যায়।
শুধু গোপনে রেখে দিতে হয় সবসময়। মহেন্দ্র বলল, বৃষ্টিবিলাসীকে নিয়ে একটু রিকশায় ঘোরার ইচ্ছে ছিল। পূর্ণ হবে কি? ইরাবতী হাসল, বৃষ্টিবিলাসী কখনো তার বেঁচে থাকাকে অস্বীকার করতে পারে না। যেমনটা করতে পারছে না আপনার আবদারকে। মহেন্দ্র রিকশা ঠিক করল। দুজন উঠে বসল সেটায়। প্রথমবারের মতো হাতে হাত রেখে রিকশা ভ্রমণ। ইরাবতী শিহরিত হল। সব বাধা ভুলে মাথা রাখল মহেন্দ্রের কাঁধে। মহেন্দ্র এক হাতে নিজের সাথে জড়িয়ে নিল। ইরাবতী মনে প্রাণে চাইল এই মুহূর্তে সব ভুলে যেতে। একটু প্রশ্রয় দেওয়া যাক না। ছোট্ট জীবনে এত দুঃখ নেওয়া যায়? কিন্তু সে যখন আবেশে চোখ বন্ধ করল, তখনই তার ভাবনাতে জেগে উঠল অদৃশ্য এক আন্দোলন। সেই আন্দোলন তাকে মহেন্দ্রের সাথে এক রিকশায় বসতে দিল না। ইরাবতী চট করে রিকশা থামাতে বলে নেমে পড়ল। মহেন্দ্র হাসল। আমি জানতাম এমনটাই হবে। তুমি বরং রিকশাতে উঠে চলে যাও। আমি অন্য রিকশা নিয়ে চলে যাচ্ছি। ইরাবতী নিজেও হাসল, আপনার আমার পথ সর্বদার মতোই ভিন্ন। নিজের জন্য রিকশা ঠিক করার যোগ্যতা আমার আছে। আসছি, ভালো থাকুন। অতঃপর ক্লান্ত পথিকের মতো ইরাবতী হারিয়ে গেল অন্ধকারে। মহেন্দ্রের চোখ ঝাপসা হয়ে এল। সে চোখে হাত ভুলিয়ে নিয়ে অন্ধকার আকাশের দিকে তাকাল। শুধাল, তার আল্লাহ, আমার ঈশ্বর। আমি তার আল্লাহকে বলবো তাকে যেন সর্বদা ভালো রাখে। ইরাবতীর হাসি অম্লান হোক। আনুষ্ঠানিক বিয়ের 1 বছর হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গা মোটামুটি ঘোরা শেষ রুদ্র ও তটিনীর। রুদ্রের মতে এটা হলো বাংলাদেশের হানিমুন। এটা শেষ হলে শুরু হবে বিদেশের হানিমুন। প্রায় 1 বছর আগে মজা করে মিনহাজকে রাগিয়ে দিয়ে রূপান্তরের সর্বনাশ হয়ে গেছিল। শান্তশিষ্ট মিনহাজ হঠাৎ রেখে গিয়ে প্রথমবারের মতো ফটফট করে বাবাকে ফোন করে বলেছিল, আপনার বৌমা চৌধুরী বাড়িতে পা রাখার জন্য অপেক্ষা করছে আব্বা। ব্যবস্থা করুন। ব্যাস, তারপর মিনহাজ সরাসরি রূপান্তরের বাসায়। সোজা রূপান্তরের বাবার মুখোমুখি হয়েছে সে। ভদ্র ছেলের মতো নিজের ইচ্ছে পোষণ করেছে। রূপান্তরের বাবা হা করে ছেলেটির কথা শুনেছেন। এভাবে কোনো ছেলে এসে তার কাছে তার মেয়ের হাত চাইবে তিনি ইহ জন্মেও ভাবেননি। রূপান্তর তখন সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে রূপান্তরের বাবা মিনহাজের বাবা মাকে নিয়ে আসতে বললেন। তারপর রূপকথার মতো হলো সবকিছু। সুন্দর একটি দিনে বিয়ে ঠিক হলো তাদের। তখন শীতকাল। রূপান্তর ও মিনহাজের বিয়ের দিন আচমকা প্রকৃতি অন্যরকম কিছু করল। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামল ধরণীতে। সেই বৃষ্টি ভেজা শীতের দিনে লাল লেহেঙ্গা পরে রূপান্তর সোনালি পাঞ্জাবি ওয়ালা নামক মিনহাজের বউ হয়ে গেল। বাসর হল ঢাকাতেই। তটিনী বুদ্ধি করে বাসর ঘরে সিসি ক্যামেরা লাগানোর প্ল্যান করেছিল। কিন্তু রুদ্রের জন্য বেচারি শেষে চুপসে গেছিল। রুদ্রের সেই কি ধমক, বাসর দেখবে? আসো, অন্যেরটা না দেখে প্র্যাকটিক্যালি দেখাই। লজ্জায় তটিনী রুদ্রের সামনে যায়নি। রূপান্তরকে বাসর ঘরে রেখে সে কাঁথার নিচে ঘুমানের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। রুদ্র মধ্যরাতে ঘরে এসে এই অবস্থা দেখে নিজ মনে হেসেছিল। সে ভেবেছিল রূপান্তরদের বাসায় তার বউয়ের সহজে ঘুম আসবে না। কিন্তু মহারানী তো নাক ডেকে ঘুমাচ্ছেন। রূপান্তর ও মিনহাজের বাসর রাত স্মরণীয় করে রাখার মতো। ঘটনাটা এমন, রূপান্তর লেহেঙ্গার ওড়না খুলে খাটে পা ঝুলিয়ে মিনহাজের জন্য অপেক্ষা করছিল। নতুন বউয়ের অবস্থা দেখে মিনহাজের চোখ কপালে। বউ ঘোমটা দিয়ে বসে না থেকে পা ঝুলিয়ে বসে আছে কেন?
মিনহাজের 4 ব্যাটারি চশমা রূপান্তর ফট করে খুলে নিল। লাফঝাপ করে নাচল কিছুক্ষণ। সবকিছু মিনহাজের মাথার উপর দিয়ে গেছিল। সে জানে রূপান্তর চঞ্চল, তাই বলে এত রূপান্তর সেটুকু করেও থামেনি। মিনহাজ কলেজ স্টুডেন্ট থাকতে কি নাকি বলেছিল সেটা নিয়ে খোঁচা মারছিল। দোস্ত, তোর জামাই রে আমি গোপন প্যাকেট গিফট করমু, তুই চিন্তা করিস না। কথাটা এমন ছিল। কলেজ লাইফে শান্তশিষ্ট মিনহাজ তটিনী ও রূপান্তরের পাল্লায় পড়ে কিছুটা চঞ্চল হয়ে গেছিল। বন্ধুত্বের দাবিতে মজা করে বলেছিল কথাটি, কিন্তু কে জানত সেই বিখ্যাত জামাই সে নিজেই হবে। রূপান্তরের এক কথা, আমার বন্ধু মজনু তোমাকে গোপন প্যাকেট দিয়েছে তো? মিনহাজ হেসে বলেছিল, অবশ্যই অবশ্যই। তারপরের কাহিনীটা দুজনার। মিনহাজ সেই গোপন প্যাকেট কাজে লাগাল। ব্যাস, সকাল 10টা। বাহিরে তীব্র রোদ। রোদের তাপে ইরাবতীর শরীরে লাল লাল অ্যালার্জি বের হচ্ছে। সে বেরিয়েছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ছাতা আনলে ভালো হতো, কিন্তু হায়, তার ছাতা সাথে আনতে মনে নেই। সকাল 8টায় সে দুজন 5-এর স্টুডেন্টকে পড়াতে যায়। সেখান থেকে সোয়া 10টা নাগাদ বের হয়। তারপর সেখান থেকে ভার্সিটিতে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে ক্লাসে জয়েন করা। তারপর হোস্টেলে ফিরার আগে আবারও 2টো টিউশনি। তারপর সন্ধ্যার আগে হোস্টেলে ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে পড়তে বসা। এটাই ইরাবতীর জীবন। হাত চুলকাতে চুলকাতে ইরাবতী তীব্র তাপের মধ্যে ভার্সিটিতে এসে পৌঁছাল। রাস্তাঘাট বেজায় গরম। পায়ের জুতোটা অনেক দিন হয়ে গেছে। হোস্টেলে একজোড়া হাইহিল ব্যতীত আর কোনো জুতা নেই তার। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বেশি কিছু সঙ্গে আনতে পারেনি সে। ইরাবতী ভীষণ চুপচাপ মেয়ে। অবাক হলেও সত্যি তার কোনো বন্ধু নেই। এই এত বড় ভার্সিটিতে সে আসে, ক্লাস করে চলে যায়, কিন্তু কাউকে বন্ধু বানানো হয়নি। সত্য কথা, সে বন্ধুত্ব করেনি। তার কেন যেন একলাই ভালো লাগে। কিছু মানুষ একাই সুন্দর। ক্লাস শেষ করে ইরাবতী ভার্সিটি থেকে বের হল। সূর্যের তেজ বেড়ে গেছে আরও। ইরাবতীর পেট চুচু করছে। সে একটি সাধারণ রেস্টুরেন্টে গেল। 50 টাকা দিয়ে ডাল ভাত খেয়ে ব্যস্ত পায়ে ছুটল টিউশনি করাতে। গোধূলির আকাশে উড়ে বেড়াচ্ছে চিল। সেদিনের সেই জায়গাতে আজকেও দাঁড়িয়ে আছে মাহেন্দ্র। সে জানে ইরাবতী প্রত্যেকবারের মতো এদিক দিয়েই হোস্টেলে ফিরবে। আড়াল থেকে এক নজর দেখে চলে যাবে, সেটাই তার উদ্দেশ্য। ইরাবতীর অজান্তে ইরাবতীকে প্রতিদিনই দেখতে আসে সে। ভালোবাসা কত অদ্ভুত। যখন কেউ ভালোবাসে তখন অপরজন ভালোবাসে না। যখন দুজন দুজনকে ভালোবাসে তখন পরিবার মানতে চায় না। আর যখন দুজন দুজনকে ভালোবাসে কেউ কারো কাছেই প্রকাশ করতে পারে না। সেটা মানবজাতির সবচেয়ে বড় হল ধর্ম। আপনি আমি আমরা কেউই ধর্মের বিরুদ্ধে যেতে পারি না। আল্লাহ আমাদের সেই ক্ষমতা দেননি। সেজন্য ভুল মানুষকে ভালোবাসার আগে আমাদের অবশ্যই ভাবা উচিত। যদি ইসলামের দিক থেকে ভাবতে হয় তো ইরাবতী ও মাহেন্দ্র পাপ করছে। ইরাবতীর উচিত হয়নি ভিন্নধর্মী কাউকে মন দিয়ে দেওয়া। ইসলামে বলা হয়েছে জন্মের আগে থেকে পার্টনার বানানো। কিন্তু আমরা দুনিয়ায় চাকচিক্যের মধ্যে ডুবে গিয়ে সেটা ভুলে যাই। যেখানে বিয়ের আগে রিলেশন করাই হারাম, সেখানে ভিন্ন ধর্মী কাউকে ভালোবাসা ঠিক কতটা যে ঘৃণ্য কাজ সেটা ভাবতেও পারবেন না। ইরাবতী আবেগী নয়, কিন্তু মাহেন্দ্র তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। অআবেগী ইরাবতী এই একটা মানুষের বেলাতেই আবেগী হয়ে যায়। ধর্মের জন্য না পারছে গিলতে, না পারছে ফেলতে।
মাহেন্দ্র তাকে পছন্দ করলেও ইরাবতীর জন্য আগাচ্ছে না। ইরাবতী একবার এক পা আগালে 10 বার ধর্মের জন্য আল্লাহর ভয় পিছিয়ে যায়। সমাজ, জাতি, ধর্ম ইরাবতীর এই আবেগ কখনোই মেনে নিবে না। কিন্তু তবুও ইরাবতী সবকিছু থেকে বের হতে চাইলেও পারে না। সেজন্য সে বেছে নিয়েছে নিঃসঙ্গতা। মাহেন্দ্রকে নাই বা পেল, কিন্তু সারা জীবন হৃদয় মাহেন্দ্রকে জায়গা দিয়ে সে কাটিয়ে দিতে চায় পুরো এক জনম। এটা সে করতে পারবে। ধর্মের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু এটা করে ফেলতে পারবে অনায়াসেই। কিন্তু বোকা ইরাবতী জানে না, জানলেও ভুলে গেছে আল্লাহ তাকে কারো পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছেন। ইরাবতী ক্লান্ত শরীর টেনেটুনে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটছে। আড়াল থেকে মাহেন্দ্রের বড্ড মায়া হল। নিজেকে মনে মনে গালাগাল করল। তার জন্যই আজ ইরাবতীর এত কষ্ট। সে আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে প্রার্থনা করল ইরাবতীর জন্য। অন্যান্য শহরে গরম হলেও সিলেট শান্ত। গরমের তাপমাত্রা কম, সাথে প্রতিদিনই বৃষ্টি হয়। এতে অবশ্য সিলেটবাসীর একটি ভোগান্তি পোহাতে হয়। বন্যার আতঙ্কে থাকতে হয় তাদের। রূপান্তর মিনহাজের কাছে সিলেটের আবহাওয়ার কথাবার্তা শুনে সিলেট আসার জন্য তোড়জোড় শুরু করেছে। মিনহাজের আপাতত কোনো ছুটি নেই। সে এখনো স্টুডেন্ট। এই বছরটা শেষ হলে ইন্টার্নি শুরু হবে। প্রচুর পড়ার চাপ। বছর প্রায় শেষের পথে। সুতরাং সরকারি ছুটিতেও তাদের রেহাই নেই। ক্লাস না হোক হোস্টেলে থেকে পড়তেই হবে, সাথে রোগী দেখাদেখি তো আছেই। সব মিলিয়ে সে রূপান্তরকে সময় দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত। তার মহারানী একবার যখন বলেছে আসবে তো আসবেই। দেখা গেল মিনহাজ রাতে ক্লান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে, তখন রূপান্তর ফোন করে বলল আমি এসে গেছি, বের হয়ে এসো। রূপান্তরকে সেজন্য মানা করল না সে। বলল সোজা গ্রামে যাবে। ওখানে শহরের থেকে আরো বেশি শান্তি। আমি দেখি ছুটি পাই কি না। 16ই ডিসেম্বর আছে তো সামনে। আশা করি 2-1 দিন পাবো হয়তো। তুমি সাবধানে এসো কেমন? রূপান্তরের হয়তো একটু মায়া হল। বেচারি মন খারাপ করে বলল তাহলে বরং থাক। তোমার এই বছরটা শেষ হোক। ইন্টার্নি শুরু হওয়ার আগে নিশ্চয়ই ছুটি পাবে কয়েকদিন। তখন আমরা ট্যুর দিব একসাথে। মিনহাজ হাসল, পরের টাপরে। তুমি শ্বশুরবাড়িতে চলে যাও। আমি শীঘ্রই উপস্থিত হব মিসেস। অফিস থেকে ফিরে ফ্রেশ হতে গেছে রুদ্র। তটিনী পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে। মূলত রুদ্রের আগমনী সংকেত পেয়েই সে পড়তে বসেছে। রুদ্রে শর্তানুযায়ী পড়তে না বসলে মাসের শেষের ট্যুরটা ক্যান্সেল করে দিবে বলেছে। তটিনী কোনো রকম রিস্ক নিতে চায় না। তারা দার্জিলিং যাবে ট্যুরে। তটিনীর ড্রিম জায়গার একটি এটি। সুতরাং রুদ্রকে মতো পাল্টানোর কোনোরকম সুযোগ দেওয়া যাবে না। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রুদ্র বের হলে তটিনী বইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। রুদ্র ভাবল হয়তো পড়ছে, কিন্তু সত্যি কথা হলো তটিনী দার্জিলিং যাব বলে বিড়বিড় করছে। ভাগ্যিস রুদ্রের কানে যাচ্ছে না, না হলে বেচারি ধরা খেয়ে যেত। রুদ্র বউয়ের পড়াশোনা দেখে বেজায় খুশি হল। যাক, তার বউটার মতিগতি ঠিক হচ্ছে। তটিনী আর চোখে রুদ্রের দিকে তাকাল। রুদ্র তখন ওয়ার্ড্রব থেকে শার্ট বের করে পরছে। তটিনী রুদ্রের উন্মুক্ত বুকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রুদ্রের চোখে চোখ পড়তেই দৃষ্টি ফিরিয়ে বইয়ের দিকে তাকাল। রুদ্র ঠোঁট চেপে হাসল। ধীর পায়ে হেঁটে এসে চেয়ার টেনে বসল তটিনীর পাশে। বই টেনে নিল। কি পড়ছ? তটিনী আমতা আমতা করতে লাগল। মাথা চুলকে মনে করার চেষ্টা করল, কিন্তু তার কিছুই মনে হল না।
রুদ্র রাগী স্বরে বলল, এতক্ষণ আমাকে ধোঁকা দিচ্ছিলে তুমি? তটিনী নিরীহ চোখে তাকাল, আমি তো পড়ছিলামই, কিন্তু ভুলে গেছি। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। তটিনীকে পড়া বুঝিয়ে দিতে লাগল মনোযোগ সহকারে। তটিনী রুদ্রের ভেজা চুলের ভাঁজে হাত রাখল। উঠে গিয়ে টাওয়াল নিয়ে এসে ভালো করে মুছে দিল। তারপর বসল চেয়ারে। রুদ্র গভীর চোখে নিজের প্রিয়তমাকে পর্যবেক্ষণ করল। তটিনী হাসি হাসি মুখে তাকিয়ে আছে। ব্যাস, রুদ্রের আর পড়া বুঝিয়ে দেওয়া হল না। ঢাকাবাসীকে আশ্চর্য করে দিয়ে সেদিন বৃষ্টি নামল। রাতের আধারে উষ্ণতা খুঁজে পেতে মরিয়া হল রুদ্র। সিলেটের ওসমানী মেডিকেলের হোস্টেলের জানালার পাশে কানে ফোন গুজে দাঁড়িয়ে আছে এক যুবক। ওপাশ থেকে রূপান্তর ফিসফিস করে বলল, আমি শীঘ্রই আসছি, এত দূরত্ব আর ভালো লাগছে না মিস্টার চৌধুরী। পুরান ঢাকার ছাত্রী হোস্টেলে আবার অন্য দৃশ্য। এই মাঝরাত্রে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত কেউ। জানালার ফাঁক দিয়ে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে অসম্ভব সুন্দরী সেই রমণীকে। হাঁটু সমান চুল ছড়িয়ে আছে পিঠময়ে। যে কেউ দেখলে বলে দিতে পারবে রমণীটির আজ মন খারাপ। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তোমার সামনে প্রকাশ পেয়ে যায় তো তুমি একা থাকার এই যুদ্ধে স্থায়ী হতে পারতে না আমার ইরাবতী। আমি একটু ইশারা করলেই তুমি আবেগী রানীর মতো ঝাঁপিয়ে পড়বে আমার বুকে। কিন্তু জানো তো ইরাবতী, তোমাকে ভালোবাসার সাথে সাথে তোমাকে সম্মান করি। তোমার সম্মানে আঘাত লাগবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। তোমার ধর্মে আঘাত লাগবে এমন কাজ করা সম্ভব হবে না। আমি ক্লান্ত পথিকের মতো তোমারই অজান্তে কত অজানা পথ খুঁজে চলেছি। কিভাবে তোমাকে নিজের করা যায়? কোনো পথ নেই। পৃথিবীর সবচেয়ে বড় বাধা যেটা তুমি আমরা অতিক্রম করতে পারবো না। ইরাবতী, তুমি চমৎকার একটি মেয়ে। আমার জন্য নিজেকে একা করে দিবে সেটা আমি মানতে পারছি না। আমার জন্য তুমি সারা জীবন দুঃখ পাবে সেটাও আমি মানতে পারবো না। তাই আমি চাইব তুমি নতুনত্বের দিকে পা বাড়াও। জানো ইরাবতী, এটা লিখতে আমার কলিজা কাঁপছে। কিন্তু কি করব বলো? নিয়তির কাছে যে আমি অসহায়। তুমি বরং ভালো থেকো ইরাবতী, হোক সেটা অন্য কারো সাথে। তোমার ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে খবর পেলাম তোমার বিয়ের কথা চলছে। আমি চাই তুমি সুখী হও। কিন্তু কেন যেন বুক জ্বালাপোড়া করে, কেন এমন হয় ইরা? ডায়েরিটা বন্ধ করল মাহেন্দ্র। চোখের চশমা খুলে ফেলে রাখল টেবিলে। হতাশাগ্রস্তের মতো উপরের দিকে তাকিয়ে বসে রইল অনেকক্ষণ। দিন গেল। মাসের পর মাস অতিক্রম হল। মাহেন্দ্র কোনো পথ খুঁজে পেল না। তারপর হঠাৎ করে তার মাথায় একজন ব্যক্তির নাম এলো। মাহেন্দ্রের হঠাৎ করেই মনে হল এই ব্যক্তি ছাড়া কেউ তার সমস্যার সমাধান করতে পারবে না। মাহেন্দ্র সেই ব্যক্তির সাথে যোগাযোগ করল। কফি শপে মিটিং করল তারা। সবশেষে মাহেন্দ্র সঠিক সিদ্ধান্তে উপনীত হল। মসজিদের হুজুরের মাধ্যমে ইসলাম গ্রহণ করল। তারপর আচমকা আগমনী বৃষ্টির মতো গিয়ে দাঁড়াল ইরাবতীর সম্মুখে। মেলে দিল নিজের দুহাত। কোনো কিছুরই পরোয়া করল না। ধর্মের বাধা সমাধান করে দূরত্ব কমানোর সুযোগ এসেছে ইরাবতী। দূরে দাঁড়িয়ে থেকো না। ইরাবতীর চোখমুখ জুড়ে বিস্ময়, যেন সে কোনো ঘোরে আছে। মুখে হাত রেখে টলমল চোখের ইশারায় জিজ্ঞেস করল, সত্যি? মাহেন্দ্র চোখে জল নিয়ে মাথা নাড়িয়ে হাসল। নাক টেনে বলল, এবার তো এসো ইরাবতী, আর সইছে না। ইরাবতী ফুটবল পায়ে এগিয়ে এলো। তার হাঁটার শক্তি নেই আজ। তার শরীর দুলছে। সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মন কেমন করা বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ল মাহেন্দ্রের বাহুডোরে। আকাশ চিৎকার করে গর্জন করল। ভিজে চপচপ হল দুজন।
কিন্তু সরে গেল না এক চুলও। ইরাবতী ও মহেন্দ্র চিৎকার করে কখনো কাঁদছে কখনো হাসছে, ফাঁকে ফাঁকে কথা বলছে। মাঝে মধ্যে ইরাবতী মাথা নাড়াচ্ছে। বৃষ্টির জন্য রাস্তায় মানুষ নেই। দূরের দোকানের ছাউনিতে কিছু লোক দেখা যাচ্ছে, তারা অবাক হয়ে এদিকেই দেখছে। মাঝে মধ্যে কিছু পথচারীদের দেখা মিলছে, সবকিছুকে তুচ্ছ করে একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল তারা। মুসলিম ছেলেদের কিন্তু কিছু একটা করতে হয় মহেন্দ্র। ইরাবতীর কথাতে মহেন্দ্র ফতাফত উত্তর দিল, করেছি তো। কই, এখনই দেখবে নাকি? বিয়ের পর দেখো না হয়। ইরাবতী কথা বলতে গিয়ে আটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল মহেন্দ্রের দিকে। মহেন্দ্র ভ্রু কুঁচকে বলল, এখনই দেখবে? এই রাস্তায়? ইরাবতী তার বুকে মৃদু জোরে ঘুষি দিল, অসভ্য। অসভ্য বলো না মেয়ে, মোহাম্মদ মাহিদ খান বলবে, ঠিক আছে? ইরাবতীর আজ অবাক হওয়ার দিন। মহেন্দ্র ইরাবতীর চোখের দিকে তাকিয়ে হেসে বলল, নামটা পছন্দ হয়নি? ইরাবতী মৃদুস্বরে ডাকল, মাহিদ। সে হাসল, তুমি জানো আমি নামাজ পড়তে পারি, 4 কালিমাও পারি, কোরআন শিখছি। ইরাবতী ফুপিয়ে কেঁদে উঠল, আমার না সব স্বপ্ন মনে হচ্ছে মহেন্দ্র। আপনি মজা করছেন না তো? মাহিদ চোখ লাল করে তাকাল, আমাদের ধর্ম নিয়ে মজা করা যায় না ইরা। মাহিদ বলে ডাকবে। ইরাবতী মাহিদকে পর্যবেক্ষণ করল। তখনই মাহিদ পকেট থেকে টুপি বের করে মাথায় পরে নিল। বলল, এবার ঠিক আছে ইরা বেগম? ইরাবতী কেঁদে কেঁদে ও হাসল। মাহিদ চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, একদম কাঁদবে না ইরা বেগম। এত কিছু কিভাবে করলেন? মাহিদ হাসল, আছে কেউ তোমার পরিচিত যার জন্য আমি পথ খুঁজে পেয়েছি, সময় হলে বলবো। ইরাবতী মাহিদের পবিত্র হাসি চোখ ভরে দেখল। এই লোকটা এত সুন্দর করে হাসে কিভাবে? ইরা, ইরা, ইরা। মাহিদ আদর করে আবারও ডাকল, ও ইরা। ইরাবতী তাকিয়ে রইল। মাহিদ মুখে হাত রেখে হাসল, তোমাকে ডাকতে আর বাধা নেই ইরা। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ইরাবতী তুমি শুনছ তো? ইরাবতী মাহিদের হাত ধরে হেঁটে চলল পিছালা রাস্তা দিয়ে। সময়টা আজ থমকে যাক। এটা যদি স্বপ্ন হয় তো কখনো ভেঙে না যাক। ইরাবতী যদি ঘুমিয়ে থাকে তো এভাবেই সারা জীবন ঘুমিয়ে থাক, তবুও যেন এই ঘুম না ভাঙে। তার হাত ধরে হেঁটে চলা এই ছেলেটি সারা জীবন তার হয়ে থেকে যাক। মহেন্দ্র চক্রবর্তী মোহাম্মদ মাহিদ খান সারা জীবন ইরাবতী আফনানের হয়ে যাক। ইরাবতীর বাড়িতে চাপা গুঞ্জন। ইরাবতীর বাবার কানে ইতিমধ্যেই খবর এসেছে ইরাবতী সেই ভিন্নধর্মী ছেলেটার সাথে রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। সাথে সবাই এটাও জেনে গেছেন ভিন্নধর্মী সেই ছেলেটা নিজের নতুন পরিচয় তৈরি করে ফেলেছে। ইরাবতীর বাবা ইরাবতীর ভাইয়ের দিকে তাকালেন। ঈশান মাথা নিচু করে বলল, আমি এসবের কিছুই জানতাম না আব্বা। মহেন্দ্র যে এমন কিছু করবে আমি কখনোই ভাবিনি। তোমার বোনকে হোস্টেল থেকে বাড়িতে ফিরতে বলবে শিগগির। সমাজে কি আমার সম্মান নেই? আমি তাকে আমার সামনে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। ঈশান মাথা নাড়িয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে মনপ্রাণ খুলে হাসল। তার হঠাৎ করেই মনে হলো ভালোবাসা সুন্দর। ধরে রাখতে জানলে ভালোবাসা কখনো হারায় না, কখনোই না। 24 ঘন্টার ভিতরে মাহিদ ও ইরাবতী হাজির হল ঈশানদের বাড়িতে। ঈশানের বাবা গম্ভীর মুখে মাহিদকে পর্যবেক্ষণ করলেন। তুমি আমার মেয়ের জন্য নিজ ধর্ম ত্যাগ করেছ? মাহিদ হাসল, না। ইরাবতীর বাবার চোখ ছোট ছোট হল, তাহলে?
আঙ্কেল, আমি যদি আপনার মেয়েকে শুধরি ভালোবেসে ধর্ম পরিবর্তন করে থাকি তো সেটা অন্যায়। আমি সবার আগে ধর্মকে ভালোবেসেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে পরিপূর্ণ করেছি। সেই সাথে এতদিন ধরে মনে আটকে থাকা এক বাধা অতিক্রম করেছি। সব যন্ত্রণা সরে গিয়ে শান্তিরা উদয় হয়েছে। এটা সম্ভব হয়েছে এই ধর্মকে ভালোবাসার কারণে। সেজন্য আমি কখনোই বলবো না যে আপনার মেয়ের জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হ্যাঁ, আপনার মেয়েও একটা কারণ ছিল, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি তখন হুজুরের সাথে কথা বলেই মন থেকে ইসলাম গ্রহণ করেছি। ইরাবতীর বাবা প্রশ্ন করলেন, তোমার পরিবার? মাহিদ হাসল, পরিবার বলতে মা রয়েছেন। কি চাকরি করো? প্রাইভেট কোম্পানিতে। তোমার ধর্ম গ্রহণ করার ব্যাপারটা আমাকে শিওর হতে হবে। সাথে জানতে হবে তুমি যা বলছো তা সত্যি কি না। আমি তোমাকে ভাবব, তুমি আমার টার্গেটে থাকলে। যদি মিথ্যা হয়, তুমি কখনো আর চোখ মেলে দুনিয়া দেখতে পারবে না। মাহিদ হাসল, জি আচ্ছা। জীবন থেকে চলে গেছে আরও একটি বছর। তটিনী রুদ্র, ইরাবতী মাহিদ, রূপান্তর মিনহাজ সুইজারল্যান্ডে হানিমুনের টিকিট কেটেছে। এই মুহূর্তে 3 দম্পতি প্লেনে চড়ে বসেছে। মাহিদ ও ইরাবতীর এক হওয়াটা ছিল অবিশ্বাস্য। দুজনের যখন বিয়ে হল তখন তটিনী বিস্ময় নিয়ে বলেছিল, মিরাক্কেলটা ঘটল কিভাবে? কিন্তু উত্তরটা সে পায়নি। তবে মনে মনে সেই ব্যক্তিটার জন্য অসংখ্য দোয়া করেছে যে এই মিরাক্কেলটা ঘটাতে সাহায্য করেছে মাহিদকে। ইরাবতী মাহিদের কাঁধে মাথা রেখে বসে আছে। মাহিদ ইরাবতীর হাতের মুঠোয় নিজের হাত নিয়ে প্লেনের জানালা দিয়ে আকাশ দেখতে ব্যস্ত। তন্মধ্যে ইরাবতী চোখ খুলে প্রশ্ন ছুড়ল, সেই ব্যক্তিটার কথা কিন্তু জানালে না। কোনো ব্যক্তি? তিনি যিনি আমাদের সম্পর্কের একটি পরিণতি করতে তোমাকে সাহায্য করেছিলেন। কে সে? মাহিদ? মাহিদ হাসল। গালের তুলে অসম্ভব সুন্দর লাগল সেই হাসি। তাকে তুমি চেনো ইরাবতী? আমি যখন কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মাথাতে হুট করে সেই ব্যক্তিটির নাম এসেছিল। আমি এর আগে তার সাথে তেমন করে মিশিনি। 1-2বার হাই হ্যালো হয়েছিল হয়তো ঈশানের জন্য। কিন্তু সেই অপরিচিত ব্যক্তিটিই যে আমার বিপদের সময় শুভাকাঙ্ক্ষী হবে সেটা আমি ভাবতেও পারিনি। ইরাবতীর কণ্ঠে কৌতূহল, কে সে? রুদ্র ইরফান। রুদ্র ভাই। ইরাবতীর সামনের সিটে বসা তটিনী ও রুদ্র। রুদ্রের কানে ইয়ারফোন গুঁজা। তটিনী পেছনের সব কথা শুনেছে। নিজের এতদিনের কৌতূহল কমল তার হঠাৎ করেই মনে হল তার মানুষটা ম্যাজিক জানে। হি ইজ এ ম্যাজিশিয়ান। তটিনী আবেগে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র ইয়ারফোন খুলে তটিনীকে নিজের সাথে মিশিয়ে নিল। তটিনী এহেন প্রশ্রয় নেচে উঠল। রুদ্রের সাথে একেবারে মিশে যেতে চাইল, কিন্তু হাই সিট বেল্টের জন্য পারল না। রুদ্র সেটা বুঝতে পেরে হাসল। তটিনীর মাথা নিজের কাঁধে রেখে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরল। এভাবে থাকো, না হলে ঘাড় ব্যথা করবে। ফ্লাইট পরেই বুকে লেপ্টে থাকার অফুরন্ত সময় পাবে। তটিনী বাচ্চাদের মতো ফেস করে তাকাল। রুদ্রের গাল টিপে ধরে বলল, আপনি এত কিউট কেন রুদ্র ভাই? রুদ্র চোখ রাঙিয়ে তাকাল, কোনো জন্মের ভাই হই তোমার? তটিনী জিহ্ব কাটল। দাঁত বের করে হেসে বলল, সরি। রুদ্র গম্ভীর স্বরে বলল, এই অপরাধের শাস্তি হিসেবে তুমি আমাকে এক্ষুনি ফটাফট 2-3টে চুমু খাবে। ফাস্ট। তটিনী কথা বাড়াল না। রুদ্রের গালে কপালে থুতনিতে ফটাফট চুমু খেল। রুদ্র মন খারাপ করে বলল, ঠোঁট কি দোষ করেছে? তটিনী শার্টের উপরেই রুদ্রের বুকে চুমু খেল। হেসে বলল,
সেটা ফ্লাইট শেষ হওয়ার পর দিব। এখন দিলে দুর্বল হয়ে যাবেন আপনি স্যার। রুদ্র চোখ বড় বড় করে তাকালো, আমাকে তোমার এত ফুটবল মনে হয়? লিসেন, তুমি যদি আমার সামনে পোশাকবিহীন ও দাঁড়িয়ে থাকো তবুও আমি সহজে ফুটবল হব না। ওহ আচ্ছা, তাই নাকি? অফকোর্স। তটিনী রুদ্রের ঠোঁটে ফতাফত চুমু দিতে লাগল। রুদ্র থরথর করে ঘামতে লাগল। হাত দিয়ে তটিনীর ঠোঁট চেপে ধরে বলল, থামো এবার। তটিনী নাক ফুলিয়ে বলল, কেন থামব? আপনি না ফুটবল হন না? তুমি এখন প্লেনে বসে ঝগড়া করবে? তটিনী মুখ ফুলিয়ে সরে গেল। রুদ্র নিজের সাথে জড়িয়ে ধরে বলল, যা পরীক্ষা নেওয়ার প্লেন থেকে নেমে নিবে। তখন মানা করব না, তবুও মুখ গোমরা করে রেখো না। হাসো। তটিনী দাঁত কেলিয়ে হাসল। রুদ্র সেটা দেখে নিজেও হেসে ঠোঁট ভুলিয়ে নিল তটিনীর কপালে। রূপান্তর ও মিনহাজ বসেছে ইরাবতীদের সোজাসুজি সিটে। রূপান্তর ও মিনহাজ একে অপরের সাথে ঝগড়া করেছে। তাদের ঝগড়ার বিষয় হল সুইজারল্যান্ড হানিমুনে আসা। মিনহাজকে ছুটি নিতে অনেক কষ্ট করতে হয়েছে। রীতিমতো দ্বিগুণ পরিশ্রম করে সে ছুটি ম্যানেজ করেছে। একজন ইন্টার্নশিপ ডাক্তার সে। ছুটি পাওয়াটা কষ্টকর। তার উপর ইন্টার্নির শেষ পর্যায়ে সে। কিন্তু তার মহারানীর জিদের জন্য ছুটি নিতেই হল। সেজন্য দুজনের এয়ারপোর্টে আসার আগে ঝগড়া করেছে। মিনহাজ সেই কখন থেকে রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু রূপান্তর টু শব্দটাও করছে না। সে প্রতিজ্ঞা করেছে আজ মিনহাজ চিৎকার করে মরে গেলেও সে কথা বলবে না। মিনহাজ অনেক খুঁজে রূপান্তরের মনোযোগ পাওয়ার পথ পেল। সে কেশে রূপান্তরের দৃষ্টি আকর্ষণ করে বলল, আচ্ছা, তোমার আমাদের বিয়ের কথা মনে আছে? আমি তুমি তটিনী বাজে গলিতে ঢুকে পড়েছিলাম, তারপর আমাদের পুলিশ ধরে নিয়ে গেল, মনে পড়ে? তারপর পুলিশের থেকে বাঁচতে তোমাকে বিয়ে করতে হয়েছি। রূপান্তর উৎফুল্ল হয়ে বলল, রুদ্র ভাই এসে আমাকে তোমাকে ও তটিনীকে ছাড়িয়ে এনেছেন, কিন্তু বিয়ের শর্তে। ওখানে তোমার আমার বিয়ে হল, তারপর আমাদের ছেড়ে দেওয়া হল। ভাগ্যিস সেদিন রুদ্র ভাই এসেছিলেন, না হলে তো আমাদের সহজে ছাড়তই না ওরা। মিনহাজ হাসল, আর রাগ আছে? রূপান্তর মুখ ফুলিয়ে বলল, তোমার উপর আমি কখনো রাগ করি না, অভিমান করেছিলাম। কতটুকু? রূপান্তর হাসল, খুবই সামান্য। মিনহাজ ভাবুক স্বরে বলল, আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছ? কি? তোমার আমার, মাহিদ ইরাবতী সবারই কিন্তু বিয়েটা রুদ্র ভাইয়ের বদৌলতে হয়েছে। এটা কি কুইন্সড্যান্স? রূপান্তর হাসল, না, তবে পৃথিবীতে চমৎকার অনেক মানুষ রয়েছেন যাদের সবসময়ই অন্যের বিপদে পাশে পাওয়া যায়। কোনো পরিকল্পনা ছাড়াই তারা কিভাবে যেন সব জায়গায় নিজের ভূমিকা রেখে ফেলে। রুদ্র ভাই হলেন তেমনই একজন মানুষ। এমন অসাধারণ একজন মানুষ আমার বেস্ট ফ্রেন্ডের বর, সেটা ভাবতেই তো আমার কত ভালো লাগে। মিনহাজ রূপান্তরকে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল। আকাশে অন্ধকার নেমে আসছে। এটা রূপান্তরের প্রথম প্লেনে উঠা হলেও সে কিভাবে যেন কোনো নার্ভাসনেস ছাড়াই বসে রয়েছে। মিনহাজের আগে অনেকবার উঠেছে ঢাকা টু সিলেট আসা যাওয়া করার জন্য, তবে মানতে হবে তার বউটা অনেক সাহসী। মিনহাজ আলগোছে রূপান্তরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তার মনে হল রূপান্তরের জোড়াজড়িতে না আসলে এই এত সুন্দর মুহূর্তগুলো মিস হয়ে যেত। প্লেনের সব লাইট অন করা। তটিনী গুনগুন করে গান গাইছে, যা অস্পষ্ট হয়ে রুদ্রের কানে যাচ্ছে। রুদ্র হেসে বলল, আরেকটু জুড়ে গাইতে পারো তো? তটিনী হাসল, আপনি শুনান না? রুদ্র তটিনীর কানের কাছে ফিসফিস করে বলল,
কয়েক ঘন্টা পর শুধু গান না, তোমার কানে সারেগামাপা বাজবে। প্রস্তুত হও। তটিনী ভ্রু কুঁচকে বলল, কিসের সারেগামাপা? রুদ্র নিরীহ চোখে তাকিয়ে বলল, সুইজারল্যান্ডের সেই বিছানা কাঁপাতে যাচ্ছি আমরা, ভুলে গেলে? রুদ্র চোখ মারতেই তটিনী লজ্জা পেল। কি ফাজিল তার বোরটা! তটিনী দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। রুদ্র মৃদু শব্দ করে হাসছে। তটিনীর ভালো লাগছে। পাশের মানুষটা নিজের ভাবতেই আরো ভালো লাগছে। তটিনী হাতের আঙুলোর ফাঁক গলিয়ে রুদ্রকে দেখল। তার হঠাৎ করেই মনে হল রুদ্র ইরফান নামক এই পুরুষটি শুধুমাত্র একজনের বেলাতেই অসম্ভব ফুরবল হয়ে পড়ে, একটুতেই হার্ট হয়, একটুতেই রাগ করে। সেই শুধুমাত্র মানুষটা তটিনী নিজে। তটিনীর সুখ সুখ অনুভূতি হল। এমন চমৎকার মানুষ তার নিজের, সেটা সে কল্পনা করেনি। ছোট থেকে রুদ্রকে কখনো সে চোখেই দেখেনি। কিন্তু কিভাবে যেন হঠাৎ অনুভূতি জেগে গেল। মানুষটা হঠাৎ করেই নিজের সাথে তাকে জড়িয়ে নিল। তটিনীর ভাবনার মধ্যেই নিজেকে সেই মানুষের সাথে মিশে যেতে দেখল। মানুষটা তার কপালের চুলগুলো কানে গুজে দিচ্ছে। তটিনীর হঠাৎ করেই চিৎকার করতে ইচ্ছে করল। চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে হল, তার পাশে বসা এই চমৎকার ছেলেটি শুধুই তার, একান্তই তার মানুষ, তার জীবনের একমাত্র ম্যাজিশিয়ান রুদ্র ইরফান। সমাপ্ত।